হ্যালো এভরিওয়ান। দেখুন, আমাদের সাইনোসাইটিস বা সাইনাসের সমস্যা ম্যাক্সিমাম লোকের মধ্যে এখন আমরা বুঝতে পারছি, এবং যত দিন যাচ্ছে এর প্রবণতাটা আস্তে আস্তে বাড়ছে। প্রচুর লোক এসে আমাদের বলে যে আমাদের সাইনাসের সমস্যা হয়েছে, তো আমরা রীতিমতো কেস্ট্রিকিং বা টোটালিটি অফ সিমটম করে মেডিসিন দিই, পেশেন্ট আস্তে আস্তে রিলিভও হয়। কিন্তু একটা জিনিস আমাদের হয়তো বোঝাতে হবে যে সাইনাসের সমস্যাটা কি, সাইনাস হয়েছে মানে সাইনাসের প্রবলেমটা কি, এটা একটু না জানলে কিন্তু আমরা কোনো রকম ভাবে বুঝতে পারবো না যে এই সমস্যাটা কতটা সাংঘাতিক এবং কত ডেঞ্জারাস অবধি হতে পারে যদি সঠিক সময়ে ট্রিটমেন্ট না করা হয়। আমি আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে সাইনোসাইটিস। সাইনোসাইটিস কাকে বলবো আমরা, তার আগে আমরা জানবো যে সাইনাসটা কি এবং সাইনাস ফাংশনটা কি, নর্মাল সাইনাসের আমাদের শরীরের ফাংশন কি আছে, কত টাইপস অফ সাইনাস সাধারণত আমাদের শরীরে দেখা যায়, এবং সাইনোসাইটিসের কি কারণ আছে, লক্ষণ কি আছে, এটা সাইনোসাইটিসের রিস্ক ফ্যাক্টর কি কি আছে, এবং তার সাথে অবশ্যই ইম্পর্টেন্ট যে হাউ টু প্রিভেন্ট ইট, আমরা কি করে প্রিভেন্ট করব। লাস্টলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোমিওপ্যাথির চিকিৎসা কি আছে। আপনাদের সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য, এবং ভালো লাগলে অবশ্যই সবার মধ্যে শেয়ার করুন, তাহলে অবশ্যই কেউ না কেউ এই প্রবলেম থেকে অবশ্যই মুক্তির একটা পথ খুঁজে পাবে। আমি ডক্টর এমডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কালিচক 3 রুরাল হাসপাতাল। দেখুন, সাইনোসাইটিস যদি আমরা বলি এক্স্যাক্ট, তাহলে সাইনোসাইটিসটা হচ্ছে একটা সাইনাস ইনফেকশন, যেটা ইনফ্লামেশন বা ইনফেকশন সাধারণত সাইনাস হয়। এটা অ্যাকুটও হতে পারে, সাব অ্যাকুট হতে পারে এবং ক্রনিকও হতে পারে, এবং কিছু কিছু জায়গাতে রিকারেন্ট অবধি হয়। কি কি কারণে এটা হয়? স্পেসিফিক কিছু ভাইরাস ইনফেকশনের জন্য, ভাইরাল ইনফেকশনের জন্য, ব্যাকটেরিয়াল কিছু ইনফেকশনের জন্য, বা অ্যালার্জিক কিছু রিয়াকশন বা ইরিটেন্টস কিছু প্রোডাক্ট, ইরিটেন্টস কিছু পার্টিকেলসের জন্য কিন্তু এই সাইনোসাইটিস বা সাইনাসের সমস্যা কিন্তু আমরা দেখতে পাই। প্রচুর সিমটম, প্রচুর কারণ আছে। তার আগে আমরা জানবো যে নর্মাল সাইনাসটা আমাদের কি এবং তার ফাংশনটা কি। নর্মাল সাইনাসটা একটা এয়ার ফিল ক্যাভিটি, একটা যদি পকেট থাকে তার মধ্যে হাওয়া আছে প্রচুর, এবং এটা সাধারণত কোথায় প্রেজেন্ট আছে? আমাদের নাকের চারিদিকে আছে, আমাদের গালের চারিদিকে আছে, তার সাথে আমাদের চোখের চারিদিকে আছে, এবং ফোরহেড, এই 4টে জায়গায়, 1, 2 চোখ, তার সাথে গাল, এই চারটে টোটাল সাইনাস আমাদের আছে, এই 4টে জায়গায় প্রেজেন্ট। যেটা 4টে সাইনাসের মধ্যে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস, যেটা সব থেকে বড় সাইনাস। সাধারণত এটা কোথায় দেখা যায়? চোখের ভেতরে দেখা যায়, যেখানে ম্যাক্সিলারি বোন আমাদের প্রেজেন্ট থাকে। ফ্রন্টাল সাইনাসটা কি? অ্যাবাভ দ্য আই, চোখের ওপরে, যেটা এই জায়গাটা হচ্ছে ফ্রন্টাল সাইনাস এখানে আছে, যেটা জাস্ট ফোরহেডের ওখানে যেটা আছে সেটা ফ্রন্টাল সাইনাস হচ্ছে। স্পেনয়েড সাইনাসটা কি? বিহাইন্ড দ্য আই, চোখের ভেতরে যেটা স্পেনয়েড বোনস আছে চোখের ভেতরে, সেখানে সাইনাস থাকে, সেটাকে স্পেনয়েড সাইনাস বলা হয়। এবং এথময়েড সাইনাসটা কি? বিটুইন আই এবং নোজ, বিটুইন আই এবং নোজ এই জায়গাটাতে এথময়েড বোন আছে, এখানে এথময়েডাল সাইনাস যেটা আছে সাইনাস বলা হয়। তো টোটাল 4টে সাইনাস আছে, যে সাইনাসগুলো বিশাল প্রোটেক্টিভ। এই সাইনাসগুলো যদি আমরা প্রোটেকশন ঠিকঠাক না রাখি তাহলে আমাদের লাংসে কিছু সমস্যা ডেফিনেটলি হয়, তার সঙ্গে সঙ্গে ব্রেনেরও কিছু সমস্যা কিন্তু আমাদের আসতে পারে। তার জন্য আমাদের সাইনাস সব থেকে প্রোটেক্টিং ফ্যাক্টর, বা বলতে পারেন যে ডিফেন্স ফ্যাক্টর, আমাদের শরীরকে বাঁচানোর জন্য, আমাদের ব্রেনকে বাঁচানোর জন্য এবং লাংসকে ঠিক রাখার জন্য। তার সাথে সাথে আমাদের অনেক অ্যালার্জিক বা ইরিটেন্টস, যেটা আমাদের ব্যাকটেরিয়া ভাইরাস আমাদের শরীরে ঢুকে, সেটাকে বের করার জন্য এবং সেটাকে ধ্বংস করার জন্য সাইনাস একটা প্রোটেকশন বিশাল একটা রোল আছে। যেটা সব থেকে ইম্পর্টেন্ট রোল, লাইটিং দ্য স্ক্যাল। তার মানে কি, সাইনাস যেটা নর্মালি আমাদের এয়ার ফিল যেটা থাকে, এটা স্কালকে লাইট করে দেয়, হালকা করে দেয়। তার কারণটা কি? হালকা করে দেওয়া, নেক এবং স্পাইনকে প্রেসার ক্রিয়েট করে এটাকে হেডকে হালকা করে দেওয়া। এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ফার্স্ট কারণ, ফার্স্ট একটা ফাংশন বলতে পারেন। দ্বিতীয় ভেরি ইম্পর্টেন্ট, মিউকাস প্রডিউসিং একটা, মিউকাস প্রোডাকশন এবং ড্রেনেজ একটা ফাংশন আছে, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিউকাস প্রোডাকশন এবং ড্রেনেজের জন্য সাইনাস প্রডিউস করে মিউকাসকে, তার সাথে সাথে স্ট্রিকি সাবস্টেন্স, যেটা কি করে? ট্রাপ করে, ডাস্টকে ট্রাপ করে, এবং তার সাথে সাথে অ্যালার্জেন এবং আদার পার্টিকেলস, যেটার জন্য সাইনোসাইটিসের সমস্যা হয় এবং নাকের ভিতরে ঢুকে, সেটাকে ট্রাপ করে মানে ধরে নেয়, এবং সেটা নাক দিয়ে সেটা বার করতে হেল্প করে। এতে আমাদের কিন্তু ইনফেকশন হওয়ার চান্সটা কিন্তু কমিয়ে দেয়। 3 নম্বর হচ্ছে এয়ার ময়েশ্চারাইজিং এবং ওয়ার্মিং। তার কারণে কি, সাইনাস একটা ভেরি একটা ওয়ার্ম এবং ময়েশ্চারাইজার্স অফ এয়ার। আমরা যে শ্বাস নিই এবং যেটা আমাদের ভেতরে শ্বাসটা যায়, এই এয়ারটাকে আমাদের সাইনাস কিন্তু গরম এবং ময়েস্ট করে রাখে। এতে কি হয়? এতে লাংসের মধ্যে প্রিপারেশন হয়ে ঠিকঠাক যায়, এবং আমাদের শরীর ঠান্ডার সময় বা কোল্ড ক্লাইমেট বা হট ক্লাইমেটে ঠিকঠাক মেনটেন করে এই সাইনাসটা।
আমাদের শরীরে যে ব্রেথটা যায় সেটাকে মেনটেন করা। এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার ভয়েস রিজোনেন্স, ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সাইনাস একটা প্লে রোল ইন ভয়েস রিজোনেন্স, ভয়েস ক্যাভিটি একটা কন্ট্রিবিউটিং যে টোন এবং কোয়ালিটি, এই যে আমি কথা বলছি এর টোন এবং কোয়ালিটি একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ক্রিয়েট করে সাইনাসের জন্য। আমাদের যদি সাইনোসাইটিস হয় তাহলে কথাটা নাকের মধ্যে কথা চলে আসবে, ঠিকঠাক কথা বেরোবে না। তো একটা সাইনাস একটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের কথার টোন এবং কোয়ালিটি মেনটেন করার জন্য ভেরি ইম্পর্টেন্ট রোল একটা ক্রিয়েট করে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ফাংশন, যেটা আমাদের প্রোটেক্টিং জোন বলা হয়। সাইনাস একটা বিশাল ইম্পর্টেন্ট প্রোটেকশন ফর ব্রেন। আমাদের ব্রেন সাইনাস যদি কোনো রকম কোনো ট্রমা হয় বা আঘাত লাগে, এতে প্রোটেক্টিং জোন হিসেবে খুব ভালো কাজ করে, ব্রেনকে যেন প্রোটেকশন রাখে, ব্রেনের যেন কোনো ইনজুরি না হয়। অনেক সময় অনেক বাচ্চা বা আমরা হয়তো পড়ে যাই, দেখবেন পড়ে জোরে হয়তো পড়ে, কিন্তু আমাদের কোনো রকম কোনো বড় রকম সমস্যা হয় না। তার প্রধান কারণটা হচ্ছে সাইনাস সামনে থাকার জন্য। একটা বিশাল প্রোটেক্টিং জোন বলতে পারেন এই সাইনাস ফর ব্রেনের জন্য। এবার আমরা আলোচনা করব টাইপ অফ সাইনোসাইটিস। টোটাল 4 ধরনের টাইপ আমরা সাধারণত সাইনোসাইটিস সমস্যা দেখতে পাই। প্রথম যেটা ইম্পর্টেন্ট টাইপ সেটা হচ্ছে অ্যাকিউট টাইপ। কখন আমরা অ্যাকিউট টাইপ বলবো? যখন লেস দেন 4 উইকস, 4 সপ্তাহের আগে হয়তো 4 সপ্তাহে হয়তো হয়নি তার সাইনোসাইটিস হওয়া, 4 সপ্তাহের আগে হয়তো আমাদের দেখাতে এসছে, সেটাকে আমরা অ্যাকিউট সাইনোসাইটিস বলবো। সাধারণত এটা ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে কিন্তু দেখা যায়। সাব অ্যাকিউটটা কি? সাব অ্যাকিউট 4 সপ্তাহ থেকে 12 সপ্তাহের মধ্যে হয়তো রোগী আমাদের কাছে এসছে, হয়তো তার প্রবলেমটা 4 সপ্তাহ থেকে 12 সপ্তাহ হয়তো হয়ে গেছে। আনরিজলভ ইনফেকশন, হয়তো এর আগে অ্যাকুট ইনফেকশন হয়েছিল এবং সেটা সলিউশন হয়নি, সেটাকে সাব অ্যাকিউট সাইনোসাইটিস বলবো আমরা। ক্রনিক সাইনোসাইটিসটা কখন? ডিউ টু লং টাইম একটা ইনফেকশন, ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ইরিটেন্স কিছু লং টাইম ধরে হয়তো আছে, সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ক্রনিক সাইনোসাইটিস একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলতে পারেন। মোর দ্যান 12 উইকস, হয়তো 12 সপ্তাহের ওপর থেকে নন স্টপ ধরে হয়ে আছে, বছরকে বছর সমস্যা হয়ে আছে, এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে সেটাকে ক্রনিক সাইনোসাইটিস আমরা বলবো। 4 নম্বর হচ্ছে রিকারেন্ট সাইনোসাইটিস। রিপিটেডলি হচ্ছে, হয়তো এর আগে সুস্থ হয়েছিল ওষুধ খেয়ে বা কোনো হয়তো ম্যানেজমেন্ট কিছু দিয়ে সুস্থ হয়েছিল, আবার কিছুদিন পর থেকে আবার চলে আসছে, বা স্পেসিফিক কিছু ওয়েদারে হয়তো হচ্ছে। বলছে ডাক্তারবাবু আমরা এমনি সবসময় ঠিক থাকছি, যেই একটু আবহাওয়াটা মেঘলা মেঘলা হলো বা একটু বৃষ্টি হলো বা মাথায় একটু বৃষ্টি পড়লো বা এসিতে গেলাম, তাতেই সমস্যা স্টার্ট হলো। তো এটা রিকারেন্ট সাইনোসাইটিস একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হয়তো কিছু তার মধ্যে পার্টিকেলস থেকে যাচ্ছে, যেটা অ্যান্টিজেন কিছু থাকছে ব্যাকটেরিয়া বা ভাইরাসের, হয়তো ওয়েদারে সেটা অ্যাক্টিভ হচ্ছে, এতে প্রবলেমটা কিন্তু আস্তে আস্তে আরো সমস্যা কিন্তু বাড়ছে। এটাকে রিকারেন্ট সাইনোসাইটিস বলা হয়। তো টোটাল 4টে সাইনোসাইটিস ভেরি ইম্পর্টেন্ট, একটা অ্যাকিউট সাইনোসাইটিস, সাব অ্যাকিউট সাইনোসাইটিস, ক্রনিক সাইনোসাইটিস এবং রিকারেন্ট সাইনোসাইটিস। এই 4টে সাইনোসাইটিসই আমরা সব থেকে বেশি দেখতে পাই এবং 4টেই হচ্ছে ইম্পর্টেন্ট টাইপস অফ সাইনোসাইটিসের। সিমটম আমরা কি কি দেখতে পাবো? প্রথম যেটা ভেরি ইম্পর্টেন্ট সিমটম, সেটা হবে ফেসিয়াল পেন বা প্রেশার একটা হবে। রোগীরা বলবে ডাক্তারবাবু একটা ফেসে প্রচন্ড ব্যথা এবং মনে হচ্ছে চাপ পড়ে আছে, মনে হচ্ছে কাশিটা বেরোলে ভালো। স্পেসিফিক কোন কোন জায়গাতে? চোখে হবে, গালে হবে, ফোরহেডে হবে এবং নোজে হবে। নাকটা প্রচন্ড টান ধরে আছে, চোখ খুলে কথা বলার ইচ্ছা করে না, এরকম একটা হিস্ট্রি রোগীরা দেবে। দ্বিতীয়, ন্যাজাল কনজেশন এবং ব্লকেজ। বলবে ডাক্তারবাবু আমার নাকটা পুরো একদম লাল হয়েছে এবং বন্ধ হয়ে যাচ্ছে, কোনো রকম ভাবে আমাকে নাক দিয়ে আমি নিঃশ্বাস নিতে পারছি না, মুখ খুলে নিঃশ্বাস নিতে পারছি এবং কনস্ট্যান্টলি এটা হচ্ছে, এরকম একটা সিমটম নিয়ে আসবে। 3 নম্বর হচ্ছে থিক ন্যাজাল ডিসচার্জ, একটা ইয়েলো বা তার সাথে সাথে গ্রিন একটা থিক ডিসচার্জ অনেক সময়, বা হোয়াইট ডিসচার্জ একটা হয়, স্পেসিফিক এই ধরনের যদি সাইনোসাইটিসের সমস্যা থাকে। 4 নম্বর একটা হেডেক থাকবে, তার কারণ হচ্ছে যে যেহেতু সাইনাসটা ব্লক হয়ে আছে, কোনো ড্রেনেজ ঠিকঠাক করে করতে পারছে না, তার জন্য কনস্ট্যান্ট একটা ফোরহেডেড বা একটা মুখ নিচু করতে পারবে না, ডিফিকাল্ট টু মুখ নিচু করা, যে বলবে ডাক্তার মুখ নিচু করলে প্রচন্ড ভার, মনে হচ্ছে পুরো মাথাটা নেমে যাবে এবং ট্রিমেন্ডাস একটা ব্যথা একটা হিস্ট্রি রোগীরা দেবে। 5 নম্বর পোস্ট ন্যাজাল ড্রিপ, স্পেশালি অ্যাট নাইট, যখনই রাতে শুতে যাবে তখনই গলার মধ্যে কাশি জমে গেছে, গলা মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়, এরকম একটা হিস্ট্রি রোগীরা দেয়। 6 নম্বর হচ্ছে কাশি, স্পেশালি অ্যাট নাইট। কারণ হচ্ছে নাইটে কাশি হওয়ার কারণ কি? স্পেশালি ইন কেস অফ সাইনোসাইটিস রাত্রে কাশি হওয়ার প্রধান কারণটা হচ্ছে পোস্ট ন্যাজাল ড্রিপ। যেহেতু রাতে ঘুমাচ্ছে, তার জন্য কি হয়, আমাদের নাক দিয়ে থ্রোটের মাধ্যমে আস্তে আস্তে কাশিগুলো জমতে থাকে। পোস্ট ন্যাজাল ড্রিপ একটা ভেরি ইম্পর্টেন্ট কজেশন ফর নাইট কাফ এই সাইনোসাইটিসের জন্য। 7 নাম্বার হচ্ছে লস অফ স্মেল এবং টেস্ট। তার কারণটা হচ্ছে কি, যেহেতু সাইনাস পুরো ব্লক হয়ে আছে, ড্রেনেজ করতে পারছে না, তার জন্য আমাদের যে টেস্ট বার্ড গুলো আছে বা স্মেল হয় পুরোপুরি টোটালি অফ করে দিচ্ছে এবং তার জন্য টেস্ট এবং স্মেল কিন্তু আমরা পাই না। 8 নাম্বার একটা
টিথ পেন হতে পারে বা দাঁত ব্যথা একটা হতে পারে, যেহেতু আমাদের এথময়েডাল সাইনাস আছে, আমাদের ফ্রন্টাল সাইনাস আছে, তার সাথে সাথে আমাদের আরো যেগুলো সাইনাস, এগুলোতে যদি ইনফেকশন, অনেক সময় টিতেও টিথ পেন বা টুথেক একটা হতে পারে। এবং লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট, সেটা ফিভার আসতে পারে, যেহেতু একটা ইনফেকশন বা ইনফ্লামেশন। ফিভার একটা কমন, বডি এক বা ম্যালেজ একটা ভেরি ইম্পর্টেন্ট কমন ফ্যাক্টর এই সাইনোসাইটিসের সমস্যার জন্য। তো যে সিমটমগুলো বললাম, এই সিমটমগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কনস্ট্যান্ট রুগীরা গলাতে মানে সবসময় গলা মনে হয় কাশি জমে আছে, গলা কাশি ওঠানোর চেষ্টা করবে, নাক দিয়ে জল একটা কনস্ট্যান্ট থাকবে, চোখের মধ্যে জল ইজিলি চলে আসবে, অল্পতে ওয়েদার চেঞ্জ হলে মনে হচ্ছে চোখটা পুরো লাল হয়ে আছে, তার সাথে সাথে ন্যাজাল ব্লকেজ হয়ে আছে, ন্যাজাল কনজেশন, এরকম একটা হিস্ট্রি আমাদের সিমটম রোগীরা বেসিক্যালি আমরা দেখতে পাই। এই ধরনের সিমটম কিন্তু আমরা দেখতে পাই। তো টোটাল যে কয়েকটা সিমটম বললাম, 9টা সিমটম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সিমটমগুলি আমরা সাধারণত ইন কেস অফ সাইনোসাইটিসের ক্ষেত্রে আমরা দেখতে পাই। কজেশন আমরা কি বলবো, কি কি কারণে স্পেসিফিক এই সাইনোসাইটিস হতে পারে? ভাইরাল ইম্পর্টেন্ট, সব থেকে বেশি যদি কজ বলতে যাই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভাইরাল কজেশন। স্পেশালি কোল্ড বা ফ্লু, যে কোনো কারণে হোক না কেন, ভাইরাল ইনফেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর সাইনোসাইটিস। দ্বিতীয় হচ্ছে কি, একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ইনফেকশন আফটার কোল্ড, সেকেন্ডারি ইনফেকশন আফটার কোল্ড, ব্যাকটেরিয়া ইনফেকশনের জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে পারে। 3 নম্বর হচ্ছে অ্যালার্জিক কিছু অ্যালার্জিক রাইনাইটিস বা হে ফিভার, একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আইজি লেভেলটা তার বেশি আছে, সেটা একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর সাইনোসাইটিস সমস্যার জন্য। ন্যাজাল পলিপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা সাইনোসাইটিসের জন্য। ডেভিয়েটেড ন্যাজাল সেপ্টাম, আমাদের যে সেপ্টাম আছে সেটা ব্যাকা আছে, সেটা একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই সাইনোসাইটিস সমস্যার জন্য। ফাঙ্গাল ইনফেকশন একটা অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই সাইনোসাইটিসের জন্য। তার সাথে এনভায়রনমেন্টাল টক্সিন, এনভায়রনমেন্টে ইরিটেন্টস, আমরা হয়তো বাইরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করি, প্রচুর ডাস্ট বা তার সাথে পেস্টিসাইড বা প্লাস্টিক জাতীয় কিছু ইরিটেন্টস বা হাই মেটালস কিছু আছে প্রচুর, সেগুলো আমাদের নাকের মধ্যে গিয়ে সেটা ইরিটেন্ট করে বা সেটা টক্সিনের জন্য সেটা ইনফ্লামেশন হয় বা ইনফেকশন হয়, তার জন্য কিন্তু সাইনোসাইটিস আমরা দেখতে পাই। ডেন্টাল ইনফেকশন একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি গাম বা ডেন্টাল বা মাড়িতে বা দাঁতে কোনো ইনফেকশন হয়ে থাকে বা মাড়ি ক্ষয়ে যায় বা দাঁতে পোকা ধরে, যেটা তার জন্য কিন্তু সাধারণত সাইনোসাইটিস আসতে পারে। এবং আমরা যদি সঠিক সময় ট্রিটমেন্ট না করাই, তাহলে আস্তে আস্তে আরো ডেঞ্জারাস অবস্থায় কিন্তু পৌঁছাতে পারে। তারপরে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা ইমিউনো সিস্টেম ডিসঅর্ডার, স্পেশালি কাদের ক্ষেত্রে যারা এইচআইভি পজিটিভ বা এইডস রোগী আছে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পারি। ডায়াবেটিক যারা পেশেন্ট তাদের ক্ষেত্রে দেখার চান্স বেশি থাকে। হাইপারটেনশন যারা পেশেন্ট তাদের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তার সাথে সাথে প্রেগনেন্সি যারা আছে তাদের ক্ষেত্রেও আমরা বেশি দেখতে পাই, তার ইমিউনিটি পাওয়ারটা কিন্তু কমতে থাকে, সেটা একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তার সাথে সাথে থাইরয়েডের কিছু প্রবলেম, হাইপোথাইরয়েডিজম যেসব রোগীরা থাকে তাদের ক্ষেত্রে এই ধরনের সাইনোসাইটিস ইজ ভেরি কমন ফ্যাক্টর। এগুলো থাকে, এই সমস্যা, এই কজেশন একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তারপরে কি ফ্রিকুয়েন্ট ইয়ার ট্রাভেল, যারা হয়তো ঘন ঘন হয়তো ঘোরার টেন্ডেন্সি আছে, খুব ওয়েদার তাড়াতাড়ি তাদের ক্ষেত্রে চেঞ্জ সুইটেবল, অনেক সময় একটা ওয়েদারে আছে আবার একটা অন্য কোনো ওয়েদারে ঘুরতে যায়, তাদের ক্ষেত্রে সাডেন একটা প্রেশার চেঞ্জ হয় আমাদের শরীরের মধ্যে এবং সাইনাসের মধ্যে, তাতেও কিন্তু একটা ইনফেকশন থাকতে পারে সাধারণত, এবং এর জন্য সাইনোসাইটিস প্রবলেম আসতে পারে। তো প্রথম থেকে টোটাল যে আলোচনা করলাম সাইনোসাইটিসটা কি, তার সাইনোসাইটিস, তার সাথে সাইনাস আমরা কি, সাইনাসের ফাংশন কি, স্পেসিফিক কি ফাংশন আছে, টোটাল কটা সাইনাস আছে এবং টাইপ অফ সাইনোসাইটিস কি, সিমটম কি প্রেজেন্ট এবং কজেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এগুলো আমরা অবশ্যই কিন্তু যদি আমরা দেখতে পাই তাহলে ভাবতে হবে যে সাইনোসাইটিসের সমস্যা কিন্তু আছে। রিস্ক ফ্যাক্টর কাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি, যাদের রিপিটেডলি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, অল্পতেই হয়তো সর্দি কাশি লেগে যাচ্ছে, একটু আবহাওয়া চেঞ্জ হলে সর্দি কাশি লাগছে, অল্পতেই কাশি ননস্টপ ধরে আছে, অল্পতেই জ্বর হচ্ছে, যাদের রিপিটেডলি সর্দি কাশি লাগার টেন্ডেন্সি, তাদের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ইন দিস সাইনোসাইটিস। দ্বিতীয় হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস বা অ্যালার্জিক লেভেলটা যাদের বেশি আছে, আইজি লেভেলটা যাদের বেশি আছে, তাদের ক্ষেত্রে প্রচুর চান্স আছে এই সাইনোসাইটিস হওয়ার। আইজি নিয়ে আমি আলোচনা করেছি এর আগে প্রিভিয়াস, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন যে আইজি বেশি হলে কেন আমাদের অ্যালার্জিক রাইনাইটিস বা অ্যালার্জিক প্রবলেম বেশি হতে পারে এবং কেন কি কি সমস্যা হতে পারে, ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন ওখানে। 3 নম্বর অ্যাজমা, একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, প্রাইমারি সেকেন্ডারি দুটোই ফ্যাক্টর অ্যাজমা, যে এই সাইনোসাইটিস প্রবলেমের জন্য যাদের ক্ষেত্রে অ্যাজমা আছে তাদের ক্ষেত্রে হাই রিস্ক ফ্যাক্টর ফর সাইনোসাইটিস হওয়ার চান্স থাকে। যারা স্মোক করে প্রচুর পরিমাণে, যারা বিড়ি সিগারেট খায় তাদের ক্ষেত্রে হওয়ার চান্স থাকে। যারা প্যাসিভ স্মোকিং, পাশে হয়তো বসে থাকে, সে বিড়ি সিগারেট খায় না কিন্তু কনস্ট্যান্ট ধরে হয়তো পাশে বসে থাকে, তার লাইফ পার্টনার হতে পারে, ফ্রেন্ড হতে পারে বা কলিগ হতে পারে, যে কোনো কারণে তার পাশে হয়তো প্যাসিভ স্মোক হচ্ছে, তাদের ক্ষেত্রে সব থেকে বেশি চান্স হয় রিস্ক ফ্যাক্টর ফর সাইনোসাইটিস। তারপরে হচ্ছে কনস্ট্যান্ট ডাস্ট ইরিটেশন, যারা হয়তো এমন কি জায়গাতে কাজ করছে, ধুলোবালির মধ্যে কাজ করছে, তার সাথে হয়তো আরো যে জায়গাতে প্রচুর পরিমাণে পেস্টিসাইড বা প্লাস্টিক, প্রচুর এনভায়রনমেন্টাল টক্সিন যেখানে হচ্ছে, তাদের ক্ষেত্রে হাই রিস্ক ফর সাইনোসাইটিস হওয়ার চান্সটা। 6 নম্বর হচ্ছে যারা বাইক রাইডার,
যারা কনস্ট্যান্ট হয়তো বাইক খুব এদিক থেকে ওদিকে প্রচুর জায়গায় হয়তো বাইক চলাফেরা করে, তাদের ক্ষেত্রে একটা সাইনোসাইটিস হওয়ার চান্স থাকে। তার কারণটা হচ্ছে ওই জায়গার সাইনাসের প্রেশার চেঞ্জ হয়, এতে তাদের ক্ষেত্রে সাইনোসাইটিস হওয়ার চান্স থাকে। তো টোটাল যেগুলো রিস্ক ফ্যাক্টর আমি বললাম, সেই রিস্ক ফ্যাক্টরগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সাইনোসাইটিস হওয়ার জন্য। এই এগুলো ফ্যাক্টরগুলি থাকে, যদি থাকে তাহলে ভাবতে হবে সাইনোসাইটিস হওয়ার চান্সটা কিন্তু বেশি থাকতে পারে। এবার আমরা আলোচনা করব যে ঘরোয়া কি চিকিৎসা এর জন্য আছে। দেখুন, ঘরোয়া চিকিৎসা প্রচুর এর জন্য আছে সাইনোসাইটিস। আমরা যদি প্রথম থেকে এটা মেনটেন করি তাহলে ওষুধের প্রয়োজনই পড়বে না। যেটা প্রথম যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে একটা হাইড্রেশন, একটা ড্রিঙ্ক ওয়াটার। আমরা একটা অন্তত 2 থেকে 3 লিটার ডেইলি একটা জল প্রচুর পরিমাণে আমাদের খেতে হবে। 2 থেকে 3 লিটার জল মিনিমাম খেতে হবে। তার কারণ হচ্ছে কি, জল যদি আমরা হাইড্রেশন ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই মিউকাসটা আমাদের ময়েশ্চার থাকবে। এতে কি মিউকাস ইজিলি ড্রেন করতে পারবে, আমাদের নাক দিয়ে বা থ্রোট দিয়ে ইজিলি ড্রেন করতে পারবে। এতে সাইনোসাইটিসের সমস্যা কিন্তু কমতে থাকবে। একটা ওয়ার্ম কম্প্রেশন দিতে পারি, অ্যাপ্লাই ওয়ার্ম কম্প্রেশন, স্পেশালি ফেসিয়াল রিজনে যেখানে যেখানে সমস্যা হচ্ছে তাতে ফেসিয়াল পেন কমে। তার সাথে সাথে ড্রেনেজ হওয়ার চান্সটা বেশি থাকে, আস্তে আস্তে ড্রেনেজ কিন্তু সব বেশি হয়। তার সাথে কি করতে পারি, একটা এলিভেশন অফ ইওর হেড এবং স্লিপ। যখন ঘুমানোর সময় একটা মাথাটা যেন উঁচু করে রাখতে পারি, তার জন্য ডবল বালিশ আমি ইউজ করতে পারি। এতে কি হয়, পোস্ট ন্যাজাল রিফ কিন্তু হওয়ার চান্স কম থাকে এবং অবশ্যই সাইনোসাইটিস থেকে আস্তে আস্তে রেহাই পাওয়ার টেন্ডেন্সি একটা থেকে যায়। রাতে ঘুম ঠিকঠাক হয় এবং অবশ্যই সাইনাসটা খুব তাড়াতাড়ি ড্রেনেজ করতে হেল্প করবে সাইনোসাইটিস, এবং এতে সাইনোসাইটিস আস্তে আস্তে কমবে। তার সাথে কি করবে, একটা হানি এবং একটা হার্বাল টি, গ্রিন টি বা হার্বাল টি আমি ডেইলি একটা ইনটেক করতে পারি, যেটা জিঞ্জার বা তার সাথে সাথে আমি একটা টার্মেরিক বা তার সাথে আমি গ্রিন টি, এগুলো আমরা অবশ্যই ডেইলি একটা খেতে পারি। তাহলে এতে কি হবে, এতে ড্রেনেজটা বাড়বে, এতে ইনফ্লামেশন বা ইনফেকশনটা কমে, ইমিউনিটি পাওয়ারটা ঠিক থাকবে। তো আমরা এটা একটা ইনটেক করতে পারি। অ্যাভয়েড অ্যালকোহল এবং কফি, ক্যাফাইন অবশ্যই, কারণ এটা কাজটা হচ্ছে মিউকাস মেমব্রেনকে ড্রাই করে, এতে আস্তে আস্তে সাইনোসাইটিসের সমস্যা আরো বাড়তে থাকে। অ্যাভয়েড কোল্ড ফুড এবং ফ্রিজিং ফুড, স্পেশালি এগুলো খেলেও কিন্তু ড্রাইনেস মিউকাস মেমব্রেন হয়, এতে আস্তে আস্তে আরো খারাপ জায়গায় কিন্তু পৌঁছাতে পারে। একটা স্টিম ইনহেলেশন নিতে পারি, একটা গরম জল আমি ভাপ নিতে পারি এবং গরম জলের ভাপ আমি ভাপও নিতে পারি এবং গরম টাওয়েল দিয়ে আমি জায়গাটা মুছে দিতে পারি। তাহলে এতে কি হবে, ড্রেনেজ সিস্টেমটা ঠিক থাকবে, মিউকাসটা আস্তে আস্তে ইজিলি ময়েশ্চার হবে। এটা ইজিলি আস্তে আস্তে ড্রেনেজ সিস্টেম ঠিক থাকলে পেন তার সঙ্গে সঙ্গে সাইনোসাইটিস সমস্যাও কিন্তু কমতে থাকবে। তো টোটাল যে ঘরোয়া ট্রিটমেন্ট বা ঘরোয়া পদ্ধতি বললাম, যার কারণে সাইনোসাইটিসের সমস্যা কম থাকে, এগুলো যদি আপনারা মানেন তাহলে ডেফিনেটলি সাইনোসাইটিসের সমস্যা কিন্তু কমতে লাগবে। এবার লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। হোমিওপ্যাথি মেডিসিন ফর সাইনোসাইটিস প্রচুর ভালো ভালো ওষুধ আছে, কিন্তু তার জন্য অবশ্যই একটা কেস্ট্রেকিং বা টোটালিটি অফ সিমটমের প্রয়োজন আছে। আমরা যদি কেস্ট্রেকিং বা টোটালিটি অফ সিমটম করে যে ওষুধ পাই, সেই ওষুধটা সেটার জন্য পারফেক্ট মেডিসিন সেই রোগীটার জন্য। কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু ওষুধের নাম বলবো, যে ওষুধগুলো অ্যাকুট স্টেজে খুব ভালো কাজ করে এবং ক্রনিক স্টেজে খুব ভালো কাজ করে। সাধারণত অ্যাকুট সাইনোসাইটিসে যে ওষুধগুলো আছে তার মধ্যে প্রথম ইম্পর্টেন্ট মেডিসিন সেটা হচ্ছে অ্যাকোনাইটাম নেপিলাস, খুব ভালো রেসপন্স করে, 30 পোটেন্সি দারুণ রেসপন্স হয়। তারপরে কি এলিয়াম সেপাক দারুণ রেসপন্স করে। আমরা স্পেশালি অ্যাকোনাইট কাকে কোন সময় দেবো, অ্যাকোনাইট সেই সব রুগীদের দেবো যাদের একটা এক্সপোজার টু কোল্ড এয়ারে হয়তো হয়েছে, জলের পিপাসা খুব ভালো আছে, ট্রিমেন্ডাস একটা মাথা ব্যথা আছে এবং অবশ্যই একটা ফিয়ার ফ্রাইট একটা টেন্ডেন্সি আছে, একটা ভয় সবসময় ভাব থাকে, সেরকম যদি হিস্ট্রি থাকে, অ্যাকোনাইট 30 পোটেন্সি দিনে 4 বার করে যদি অন্তত 4 থেকে 5 দিন চালে, তাহলে সম্পূর্ণভাবে অ্যাকুট স্টেজটা কভার হয়ে যাবে। দ্বিতীয় মেডিসিন হিসেবে বেলেডোনা আমি ইউজ করতে পারি। বেলেডোনা সেই রুগীদের ক্ষেত্রে একটা ন্যাজাল কনজেশন থাকবে, একটা পুরো ট্রিমেন্ডাস একটা হেডেক থাকবে, ফ্রন্টাল হেডেক একটা থাকবে, দপদপানি ব্যথা, প্যালপেটিং ব্যথা, মাথা নিচু করতে পারবে না এবং এই ধরনের তার সাথে ফিভারিস একটা টেন্ডেন্সি থাকবে, স্পেশালি শুতে গেলেও সমস্যা, কাশিটা বাড়বে। এরকম যদি হিস্ট্রি আমি থাকি তাহলে বেলেডোনা 30 পোটেন্সি দিনে 4 বার করে অন্তত 4 থেকে 5 দিন চালালে 100% সমস্যা অ্যাকুট সাইনোসাইটিস কিন্তু কমে যাবে। 3 নম্বর, এলিয়াম সেপ আমি কখন দেবো, এলিয়াম সেপা দেবো নাক দিয়ে প্রচন্ড জল ঝরছে, তার সাথে প্রচুর স্নিজিং হবে, চোখ দিয়ে কনস্ট্যান্ট জল এবং তার সাথে সাথে নাক বন্ধ হয়ে যাওয়ার টেন্ডেন্সি, স্টপেজ অফ নক, ন্যাজাল কনজেশন তার সাথে থাকবে এবং অবশ্যই ঘরের মধ্যে অ্যাগ্রাভেশন করবে, বাইরে ওয়েদারে পেশেন্ট একটু বেটার ফিল করবে। এরকম যদি হিস্ট্রি থাকে তাহলে এলিয়াম সেপা 30 পোটেন্সি অন্তত দিনে 4 বার করে আমি কন্টিনিউয়াসলি 4 থেকে 5 দিন চালালে 100% অ্যাকুট সাইনাসাইটিস কিন্তু সেরে যাবে। 4 নম্বর, হিপার সালফ আমি কখন দেবো, হিপার সালফ তখনকারই দেবো যখন একটা
কনস্ট্যান্ট একটা কাশি থাকবে এবং একটা র্যাটলিং কাশি থাকবে, একটা ফিভার থাকবে এবং চিলিনেস থাকবে, ওভার সেন্সিটিভ প্রচন্ড রোগী থাকবে এবং ঠান্ডা কোনো রকম ভাবে সহ্য করতে পারবে না, গরম খাবারের প্রতি ঝোঁক থাকবে, মাইন্ড প্রচন্ড টেম্পার থাকবে, হাই টেম্পার থাকবে, চিলি পেশেন্ট থাকবে, এরকম যদি হিস্ট্রি দিই তাহলে অবশ্যই আমি হিপারসাব 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন কিংবা 5 থেকে 6 দিন চালালে 100% অ্যাকুট সাইনোসাইটিস কিন্তু সমস্যার সমাধান হবে। তো অ্যাকুটের মধ্যে যেগুলো বললাম তার সাথে ন্যাট্রাম সালফ আমি ইউজ করতে পারি। ন্যাট্রাম সালফ ইন কেস অফ অ্যাকুট ক্রনিক দুটোর ক্ষেত্রে ভালো রেসপন্স করে। আমরা ন্যাট্রাম সালফ কখন দিতে পারি? যখন একটা ওয়েদার চেঞ্জের টেন্ডেন্সি একটা থাকবে, ওয়েদার চেঞ্জে কাশিটা অ্যাগ্রাভেট থাকবে, তার সাথে সাথে একটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম থাকবে এবং অবশ্যই জিভটা হোয়াইট একটা কোটেড থাকবে একটা, এরকম যদি হিস্ট্রি একটা থাকে তাহলে অবশ্যই ন্যাট্রাম সালফ 30 পোটেন্সি দিনে 4 বার করে 5 থেকে 6 দিন চালালে প্রবলেম সলভ হবে। 5 নম্বর ওষুধ ডালকামারা, এক্সেলেন্ট মেডিসিন ডালকামারা। এই ওয়েদার চেঞ্জের জন্য স্পেসিফিক ড্যাম্প ওয়েদার থেকে যদি হয় তাতে কিন্তু আরো বেশি ভালো কাজ করে। আমরা দেখবো তার সাথে সাথে কাশি, একটা র্যাটলিং কাশি থাকবে, একটা ন্যাজাল কনজেশন থাকবে, কনস্ট্যান্ট একটা হাঁচির প্রবলেম থাকবে, তার সাথে সাথে একটা হেডেক থাকবে। এরকম যদি হিস্ট্রি আমি দিই বা হিস্ট্রি যদি পাই আমি, তাহলে ডালকামারা 30 পোটেন্সি দিনে 4 বার করে অন্তত 5 থেকে 6 দিন চালালেও কিন্তু আস্তে আস্তে সমস্যার সমাধান হবে। তো এগুলো যেগুলো অ্যাকুটের কথা বললাম, অ্যাকুট এগুলো সাইনোসাইটিসের জন্য দারুণ রেসপন্স আমরা পেয়েছি। ইন কেস অফ ক্রনিক সাইনোসাইটিসের ক্ষেত্রে কোন ওষুধ আমরা দিতে পারি? স্পেসিফিক ক্যালিবাইক্লোরবিকাম, দারুণ রেসপন্স। ইন কেস অফ ক্রনিক সাইনোসাইটিস কখন দেবো? একটা স্ট্রিকি ডিসচার্জ থাকবে, একটা হেডেক থাকবে, একটা ন্যাজাল কনজেশন থাকবে, বলবেন ডাক্তারবাবু নাক দিয়ে যখন আমার সর্দি বেরোচ্ছে তখন দড়ির মতো নেমে যাচ্ছে, এরকম যদি একটা হিস্ট্রি থাকে, ক্যালিবাইক্লোরবিকাম 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন চালালে ক্রনিক সমস্যা কিন্তু আস্তে আস্তে 100% সেরে যাবে। দ্বিতীয় কি ওষুধ দেবো? সাইলেসিয়া, এক্সেলেন্ট মেডিসিন ইন কেস অফ ক্রনিক সাইনোসাইটিস। একটা ঠান্ডা লাগার প্রবণতা থাকবে, একটা হেডেক থাকবে, একটা পাস ফর্মিং টেন্ডেন্সি রোগীদের মধ্যে থাকবে, একটা অল্পতে ওয়েদার চেঞ্জ হলে ঠান্ডা লেগে যাবে, একটা তার সাথে সাথে ন্যাজাল কনজেশন থাকবে, এরকম যদি হিস্ট্রি একটা পায় এবং কোল্ড ফুডের প্রতি ডিজায়ার থাকবে তাহলে আমি সাইলেসিয়া 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন চালালেও এই সমস্যা আস্তে আস্তে কমতে শুরু হবে। মার্কসল আমি কখন দেব? মার্কসল ইন কেস অফ স্পেশালি নাইটে অ্যাগ্রাভেশন করবে, রোগীরা কাশি এবং তার সঙ্গে ন্যাজাল কনজেশন, তার সাথে ফিভার, স্পেশালি নাইট অ্যাগ্রাভেট করবে, জলের পিপাসা প্রচুর থাকবে, ময়েস্ট টাং থাকবে, সালাইভেশন থাকবে, এরকম যদি একটা হিস্ট্রি পাই মার্কসল আমি 30 পোটেন্সি দিনে 4 বার করে 3 থেকে 4 দিন চালালে আস্তে আস্তে সমস্যার সমাধান কিন্তু ঠিক হবে। ন্যাট্রামিউর আমি কখন দেবো? ইন কেস অফ ক্রনিক সাইনোসাইটিস। ন্যাট্রামিউর দারুণ রেসপন্স করে ক্রনিক সাইনোসাইটিসের ক্ষেত্রে, স্পেশালি কোন টাইমটা? যদি ট্রিমেন্ডাস একটা হেডেক থাকে, স্পেশালি ব্যাক রিজন থেকে একটা হেডেক হচ্ছে, তার সাথে সাথে একটা ফিভার আছে, ন্যাজাল কনজেশন, স্পেশালি তার সাথে সাথে নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, একটা র্যাটলিং কাশি একটা আছে, তার সাথে ওয়েদারের মধ্যে গরম সহ্য করতে পারছে না, রোদে গেলে আরো বেশি সমস্যা বাড়ছে, রোদে গেলে আরো বেশি সাইনাস নাক বন্ধ হয়ে যাচ্ছে, এরকমই যদি একটা হিস্ট্রি থাকে, তার সাথে সাথে যদি প্রচন্ড হাই টেম্পার থাকে, তাহলে আমরা ন্যাট্রামিউর 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন যদি চালাই তাহলে 100% এই সাইনোসাইটিসের সমস্যা কিন্তু কমবে। লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট একটা মেডিসিন টিউবারকুলিনাম। টিউবারকুলিনাম আমরা কখন দেব? যখন একটা রিপিটেডলি একটা রিকারেন্ট একটা সাইনোসাইটিসের সমস্যা থাকবে, অল্পতে আবহাওয়া চেঞ্জ হলে অল্পতে সাইনাসের সমস্যা চলে আসছে, তখন বলবে ডাক্তারবাবু এরকম। তার সাথে সাথে কি হবে? একটা টেন্ডেন্সি টু ক্যাচ কোল্ড টেন্ডেন্সি একটা প্রথম থেকেই থাকবে। একটা হিস্ট্রি যদি নিতে যায়, পাস হিস্ট্রি, তাহলে হয়তো ব্রঙ্কাইটিস বা অ্যাজমা বা ছোটবেলায় কোনো একটা রেসপিরেটরি কোনো প্রবলেম একটা হয়তো ছিল, বা রেসপিরেটরি প্রবলেম রিপিটেডলি হয় প্রবলেম। ফ্যামিলি হিস্ট্রিতে যদি নিতে যাই তাহলে একটা রেসপিরেটরি সমস্যা বা টিউবারকুলোসিস কোনো হিস্ট্রি আমরা পাবো। মাইন্ড কি হবে? একটা প্রচন্ড অ্যাক্টিভ মাইন্ড থাকবে, একটু ফ্ল্যাকচুয়েট হবে ইজি একটা ওয়ার্ড থেকে এবং ট্রাভেলিং করতে পছন্দ করবে, মাংসের প্রতি একটা চাহিদা থাকবে, এরকম যদি আমি হিস্ট্রি পাই তাহলে টিউবারকুলিনাম 30 পোটেন্সি অন্তত দিনে 3 বার করে 3 দিনের বেশি আমি দেবো না, তাহলে আস্তে আস্তে সমস্যার সমাধান কমবে। তো টোটাল যে সাইনোসাইটিসের জন্য যে মেডিসিনগুলো কথা বললাম আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম, আপনারা ট্রাই করে দেখতে পারেন। যদি আপনাদের জানার প্রয়োজন থাকে আপনারা কমেন্ট করুন, আমি নিশ্চয়ই আপনাদের নেক্সট অ্যাডভাইসটা দেবো, বা নিয়ারেস্ট কোনো কোয়ালিফাইড হোমিওপ্যাথি ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে পারেন, তাহলে আস্তে আস্তে আপনার সাইনোসাইটিসের সমস্যা 100% কমে যাবে। যাই ওষুধ দিক না কেন, হোমিওপ্যাথিক্যালি নিয়ম কোনোদিন কোনোদিন স্পেসিফিক ওষুধ হতে পারে না। অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি অলওয়েজ মেডিসিন আমরা দিই স্ট্রিকিং বা টোটালিটি অফ সিমটম করে, এটাই কিন্তু নিয়ম। কিন্তু একটা টপিক্স নিয়ে যেহেতু আলোচনা করছি তার জন্য মেডিসিনগুলোর নাম আমি বললাম। তো আজকে আপাতত এটুকুই। প্রচুর শেয়ার করুন লোকের মধ্যে, কারণ এই সমস্যা প্রচুর লোক, প্রত্যেক বাড়িতে 1 থেকে 2 জন কেউ না কেউ আছে। অন্তত এই ভিডিও দেখে যদি কেউ না কেউ উপকার যদি হয় তাহলে আমি ভাববো যে আমার ভিডিওটা সার্থক হয়েছে। প্রচুর তার জন্য শেয়ার করুন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করুন, তাহলে নেক্সটে আরো স্পেশাল কিছু ভিডিও আমি নিয়ে আসবো। অবশ্যই আমার চ্যানেলটা ফলো করুন, যারা এখনো ফলো করছেন না, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ফিজিশিয়ান ইউটিউবে দেখলে আপনারা এই চ্যানেলটা ফলো করুন, তাহলে অবশ্যই নেক্সটে আরো ভালো কিছু ভিডিও আপনারা পাবেন, এবং অনেক ভিডিও প্রিভিয়াসে আছে, সেগুলো ভিডিও আপনারা দেখতে পারেন, তাহলে অবশ্যই উপকার কিছু হবে। তো আজকে আপাতত এটুকুই। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।